ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট বেসিক পার্ট 2, তাই না? গত ক্লাসে আমরা যতটুকু করছিলাম ওইটা নিয়ে আসবো ফার্স্ট। এই তো এখানে ডাইনামিকের মধ্যে কিছুই ডাইনামিক করি নাই, করছি শুধুমাত্র টাইটেল বারটা, টাইটেল বারের টাইটেল আর এটা, এই দুইটা করছিলাম। আচ্ছা, এরপরে আপনি যখন ডাইনামিক করবেন একদম টপ থেকে স্টার্ট করবেন, ঠিক আছে? টপ থেকে স্টার্ট করবেন। আর যেহেতু আমরা শিখতেছি, ঠিক আছে, আমরা টপ থেকে স্টার্ট করলাম না আপাতত, আমরা পোস্ট থেকে স্টার্ট করলাম এখান থেকে, ঠিক আছে? এখানে আমাদের মানে যে আর্টিকেলগুলো আছে, যেমন এখানে একটা টাইটেল আছে, টাইটেলটা কত তারিখে ওটা পাবলিশ হয়েছে ওটার একটা ডেট আছে, তারপর অথর আছে, অথরের একটা নাম আছে, ক্যাটাগরি আছে, এই তো। আচ্ছা, এরপর একটা ইমেজ আছে, একটা ইমেজ আছে এবং দুটার মধ্যে ইমেজ আছে, কিছু কন্টেন্ট আছে, সাথে কমেন্টস আছে, কন্টিনিউ রিডিং আছে, যা যা আছে আমরা অলরেডি দেখে ফেলছি। এখন কথা হচ্ছে এইটার যে স্টাইল এর পরবর্তীটা একই স্টাইল, তার মানে যে নতুন নতুন যে পোস্টগুলো হবে ওই পোস্টগুলো একইভাবে শুধু রিপিট হবে, ঠিক আছে? একইভাবে রিপিট হবে। এই রিপিটটা করার জন্য আমাদের লুপ ইউজ করতে হবে, ঠিক আছে? আমরা বিভিন্ন লুপ ইউজ করতে পারি। তো আপাতত আমরা একটা লুপ পিএইচপিতে শিখবো, তারপর এটা আমরা ওয়ার্ডপ্রেসে অ্যাপ্লাই করব, ঠিক আছে? ওকে, একটা ফাইল ছিল আমাদের পিএইচপি, এই তো। আচ্ছা, বুঝলাম পিএইচপি আমরা যখন যেটা প্রয়োজন সেটা শিখবো, তারপর এটা আমরা অ্যাপ্লাই করবো, ঠিক আছে? এই তো। আচ্ছা, আমরা যে লুপটা শিখবো সেটা হচ্ছে হোয়াইল, ঠিক আছে? হোয়াইল, হোয়াইল লুপ আছে, ফর ইচ আছে, বা আদার্স অনেক লুপ আছে যেগুলো দিয়ে কাজ করা যায়, ঠিক আছে? হোয়াইলটা কিভাবে কাজ করে সেটা একটু দেখি। আচ্ছা, আমাদের লুপগুলো ভালোভাবে শেখার জন্য যেটা করতে হবে, অবশ্যই এগুলা যেটা বলছিলাম যে প্র্যাকটিস অবশ্যই করতে হবে, ঠিক আছে? পিএইচপি হোয়াইল লুপ। আর যেটা বলছিলাম যারা নাকি মানে মাথার মধ্যে খুব কম নিতে পারেন, ঠিক আছে, তারা অবশ্যই মিনিমাম হলে এতটুকু কমপ্লিট করবেন, এবং হোয়াইলটা এটার ভিতরেই আছে। ওকে, আমরা ইফটা দেখছিলাম না, কন্ডিশন ইফ আমরা পিএইচপিতে দেখি নাই, বাট জাভাস্ক্রিপ্টে দেখছি তো। আচ্ছা, কথা হচ্ছে ইউজটা একই, ঠিক আছে? ইউজটা একই, বাট আচ্ছা, এটার মধ্যে একইভাবে আমাদের ইউজ করতে হয়, ঠিক আছে? একইভাবে কাজগুলো করব আমরা। যেমন এখানে হোয়াইল, হোয়াইল দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিব, আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব। এখানে কোনো কিছু একটা লিখব, কোনো একটা কন্ডিশন লিখব। সাপোজ আমরা লিখলাম, সাপোজ কি লেখা যায়, বেচ, বেচ যতক্ষণ পর্যন্ত লেস দেন 5, একটা কন্ডিশন দিলাম। বাট এই ক্ষেত্রে বেচ সাপোজ একটা ডলার দিলাম, যে এটা একটা ভেরিয়েবল, ভেরিয়েবলের কোনো মান দেওয়া নাই, তাই না? একটা মান দিলাম আমরা, সাপোজ একটা ভেরিয়েবল, ওইটার একটা মান দিলাম 28, ঠিক আছে? বেচ 28 একটা মান দিলাম, এবং ভিতরে একটা কন্ডিশন দিলাম, হোয়াইল বেচ লেস দেন 5, ঠিক আছে? আচ্ছা, লেস দেন 28 না দিয়ে 1 দিলাম সাপোজ, ঠিক আছে? যতক্ষণ পর্যন্ত বেসটা 5 এর কম থাকবে ততক্ষণ পর্যন্ত এটা ইকো হবে, ততক্ষণ পর্যন্ত এটা ইকো হবে, ইকো
সাপোজ আমি এখানে একটা এইচটিএমএল লেখা লিখবো, তারপরে আদার্স লেখা লিখবো, যে এগো বেচ নাম্বার দিয়ে এটার সাথে আমরা কিছু যোগ করব, আর পিএইচপিতে যোগ করার জন্য ডট দিতে হয়। এখানে আমরা দিয়ে দিলাম বেচ। কি বলতেছে? পার্সেরও লাইন নাম্বার 21, এটা ক্লোজ করা হয় নাই। লুপটা পাচ্ছে না, ও সরি, বিষয়টা হচ্ছে ফার্স্টে আমরা ওই ভ্যালুটাকে রিটার্ন করলাম, তারপর কি হবে, ওইটাই আবার রিপিট হবে। কতবার রিপিট হবে? যতক্ষণ পর্যন্ত সেটা পাস না হবে। এখানে আরেকটা স্টেবল অ্যাড করি, দিলাম বিয়ার, এটা ব্রেক দিলাম, এটা স্টেবল লেখা, এটা পিএইচপি লেখা। কি করতে হবে? একটা ডট দিয়ে যোগ করতে হবে। নিচে নিচে নিয়ে আসলাম, এর নিচে আর এখানে আরেকটা ব্রেক দিই, আর উপরে যে লেখাটা ওইটা কাইটা দিই, কারণ অতটুকু আমাদের আপাতত প্রয়োজন নেই, ফাংশন আমাদের দেখা শেষ, কিভাবে ফাংশন বানাইতে হয়। আচ্ছা, এটা হচ্ছে নর্মালি আপনি ওইটা যদি রিপিট মানে এই ভ্যালুটা শো করাইতে চান, বাট এটা না দিলেও সমস্যা নেই। যতক্ষণ পর্যন্ত কি থাকবে? 5-এর নিচে থাকবে। এখানে ইকুয়াল টু দিতে পারেন, অথবা আমরা দিলাম বেস নাম্বার 29। মানে কি হচ্ছে, আমাদের জাস্ট একটা লেখা, ওইটা জাস্ট রিপিট হচ্ছে কতবার, ওই যে কন্ডিশন যেটা দেওয়া আছে ওইটা অতবার। ঠিক আছে, তার মানে হোয়াইল দিয়ে কোনো একটা লেখা আমরা রিপিট করতে পারি। রিপিট না, ওইটা মানে হ্যাঁ, এটা প্লাস প্লাস মানে হচ্ছে যে আপনার একটা অ্যাড হবে। ঠিক আছে, এটাই একবার অ্যাড হবে, টোটালটা একবার অ্যাড হবে। এখন কথা হচ্ছে এই যে প্লাস প্লাস দিয়ে কতবার অ্যাড হবে? যতক্ষণ পর্যন্ত 28 না হবে বা এর নিচে থাকবে। ঠিক আছে, এটা আমরা কিভাবে কাজ করবো সেটা একটু দেখি। আমাদের যে ইয়াটা আছে, ওয়ার্ডপ্রেস যে থিমটা আছে ওইটাতে যাই। এখানে আমরা রিপিট করব কোনটা? একটা পোস্ট আমরা রিপিট করব, তাই না? যে এইখান থেকে এই পর্যন্ত রিপিট হবে, পাশাপাশি এই যে বর্ডারটা আছে বর্ডারটাও রিপিট হবে। দেখেন দুইটাতেই বর্ডার আছে। তাহলে আমাদের দেখতে হবে এই এরিয়াটা কতটুকু। ইন্সপেক্ট এলিমেন্টে গেলাম, এটা হচ্ছে পোস্ট সেকশন। দেখি পোস্ট সেকশনের মধ্যে শেষ কিনা। হ্যাঁ, এটা হচ্ছে পোস্ট সেকশন, এরপরে আবার পোস্ট সেকশন, তার মানে প্রত্যেকবার কি রিপিট হবে? পোস্ট সেকশন। দেখেন আমরা কি করলাম, যে যখন হোয়াইল ইউজ করতেছিলাম তখন যতটুকু এইচটিএমএল লেখা, মানে যেটা এইচটিএমএল সহজে যতটুকু রিপিট হবে ততটুকু ফার্স্টে লিখলাম, যে এতটুকু এইচটিএমএল লেখা রিপিট হবে, তারপরে ওইটা ডাইনামিক্যালি আসবে। ঠিক আছে, আপনি এটা না দিলেও সমস্যা নেই, কি হবে, এটাই রিপিট হবে নাকি? আচ্ছা, ওইটা কথা না, কথা হচ্ছে আমাদের এখানে যাই, আমাদের থিমে যাই, নিউ থিমের মধ্যে ছিল index.php, তাই না? পোস্ট সেকশন আমাদের যেহেতু একটাই রিপিট হবে, দুইটা রাখার প্রয়োজন আছে। আচ্ছা, এখান থেকে এই পর্যন্ত বাদ দিয়ে দিলাম, এই তো। এখন এতটুকু রিপিট হবে, যতটুকু রিপিট হবে ততটুকু আমরা পিএইচপির ভিতরে লিখব। তাহলে এখানে আমরা লিখি পিএইচপি, সাপোজ এখানে একটা পিএইচপি থাকবে, আবার ওইটা যেখানে শেষ হয়েছে মানে পোস্ট সেকশন যেখানে শেষ হয়েছে ওইখানে একটা পিএইচপি থাকবে, পিএইচপি।
এখন এটাকে এটার ভিতরে লিখতে হলে কি করব, আমরা উপরে লিখবো হোয়াইল। হোয়াইল এটা হচ্ছে সাপোজ ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট। এখন এই সেকেন্ড ব্র্যাকেটটাই কোথায় শেষ হবে, এইখানে, এই তো। এটা হচ্ছে আমাদের কি হলো, হোয়াইল যেভাবে আমরা শিখছি ওইটা আমরা লিখলাম। এখন কন্ডিশনটা কি হবে সেটা আমাদের জানতে হবে। যে এখানে আমরা দিব যতক্ষণ পর্যন্ত পোস্ট থাকবে, যতক্ষণ পর্যন্ত পোস্ট থাকবে, এই পোস্ট থাকবে হচ্ছে সরি হ্যাভ পোস্ট। হ্যাভ পোস্ট এটা একটা ফাংশন, ঠিক আছে। যতক্ষণ পর্যন্ত পোস্ট আছে এইখানে লিখবো দা পোস্ট, এটা একটা ফাংশন। হোয়াইল হ্যাভ পোস্ট দা পোস্ট। আচ্ছা, আমরা ওইটার মধ্যে আরো কিছু ইয়া করব। আচ্ছা, কি বলতেছে, এখানে হ্যাভ পোস্টেস, সরি হোয়াইল হ্যাভ পোস্টেস, মানে পোস্ট তো এটা মানে সিঙ্গুলার ফর্ম না। ওকে, আমাদের পোস্ট আছে কয়টা, দুইটা আছে শিওর, একটা আছে। দেখি আমরা ড্যাশবোর্ডে যাই, নতুন একটা ক্রিয়েট করি। আচ্ছা, একটা আছে তাই না, আরেকটা অ্যাড করি, নিউ পোস্ট, হাই, পাবলিশ। রিপিট হয়, ওকে। এখানে আরেকটা বিষয়, আমরা যখন পিএইচপিতে কাজ করব সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মানে হোয়াইল এরিয়াগুলো লিখতে পারি, বাট আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেটটা ইউজ করব না। সেকেন্ড ব্র্যাকেটটা না দিয়ে কোলন দিব। যদি আমরা এখানে কোলন দেই তাহলে নিচে শেষ করতে হবে ইন্ড দিয়ে, এটা দিব আমরা ইন্ড হোয়াইল, ঠিক আছে। আমরা এইভাবে শেষ করব, তাহলে কি হলো যে হোয়াইল হ্যাভ পোস্টেস দ্য পোস্ট, এতটুকু রিপিট হবে। আমাদের পোস্টটা কি অ্যাড হয়েছে কিনা সেটা হচ্ছে দেখার বিষয়। ওকে, আমরা সম্ভবত এখান থেকে জেনারেলের মধ্যে ইয়া করছিলাম, ওই পোস্ট কটা শো করবে সেটা বোধহয় বলে দিছিলাম রিডিং এ নাকি না, এখানে ওটা বলা নেই। ও, এটা করাস কি আছে, স্যাম্পল পেজ, অর্থাৎ স্যাম্পল পেজটা হোম পেজে আছে তাই না, আমাদের ব্লগ পেজে নাই। সো এটা আমাদের কি করতে হবে, আপাতত কোনো সিলেক্ট করলাম না, যে লেটেস্ট পোস্টগুলাই হোম পেজে শো করবে। যখন আমরা থিম বানাবো প্রথম দিকে এরকম থাকবে যে লেটেস্ট পোস্টগুলাই হোম পেজে শো করবে। এখন আমাদের এখানে দুইটা শো করবে, কয়টা, একটা দুইটা, একই জিনিস রিপিট হচ্ছে না। আমি ফার্স্টে দেখালাম এই কারণে যে আপনারা তো ফার্স্টে এখানে দেখে আসছেন হোয়াইলের মধ্যে কি করতে হয়, সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়, এই তো। আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করলেও পারি, সমস্যা নেই, রিপিট হবে। বাট আমি বলতেছি যদি সেকেন্ড ব্র্যাকেট না হয়, মানে আমাদের এটার ভিতরে আরো পিএইচপি ফাংশনে আসতে পারে, আরো লজিক আসতে পারে, ওইটার ভিতরে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতেই পারি তাই না। আমাদের সুবিধার্থে কি করব, এটা কোলন দিব এবং এখানে বলে দেব ইন্ড হোয়াইল, সরি। এতটুকু বুঝতে পারছি, আমি তো ওইটাই ইয়াতে গেলাম, ফার্স্টে তো পিএইচপি তে দেখে আসলাম। হ্যাঁ, এখানে বিষয়টা হচ্ছে, আচ্ছা, এইখানে এই যে হ্যাভ পোস্টেস এটা দিয়ে এই যে এখানে ইয়ে আছে না, আপনার সেটিংস থেকে রিডিং আছে না, রিডিং এর এটার সাথে কল করা হয়েছে, মানে এই যে এইখানে এখানে কত দেওয়া আছে 10, এটার সাথে লিঙ্ক করানো হয়েছে, ঠিক আছে। আপনি যখন এখানে 1 দিবেন তখন ধরে নিবে যতক্ষণ পর্যন্ত মানে একটা আসবে, বা যদি আপনার 100 পোস্ট থাকে রিপিট হবে একবার, কয়বার হয়েছে বুঝছেন। ওই এখানে যে কন্ডিশনটা দিচ্ছেন না, ওই কন্ডিশনটা এখানে আসছে। হোয়াইলটা আমরা এই কারণে এইখানে ইউজ করব, আমরা আদার্স লুপ দিয়েও
এগুলো ডাইনামিক করতে পারবো, বাট আমরা এখানে হোয়াইল ইউজ করব কিসের সাথে, এইটার সাথে লিঙ্ক করানোর জন্য। ঠিক আছে, আপনি যদি এখানে 10 দেন তাহলে আপনি যত পোস্টই করেন না কেন এখানে কয়টা শো করবে, 10টা। এরপরে আপনি নেক্সট পেজ রাখতে পারেন। ঠিক আছে, যে পরবর্তী পেজে হয়ে গেলে আরো 10টা শো করবে এরকম। আচ্ছা, এতটুকু বুঝতে পারছেন তো নাকি হোয়াইল? এরপর আমাদের ডাইনামিক করতে হবে কি, যে পোস্ট রিপিট হবে সাথে সাথে এই যে টাইটেল আছে টাইটেলটাও রিপিট হবে। আমরা এই হোয়াইলের ভিতরে যখন লিখব, আর টাইটেলটা কিভাবে আসে গত ক্লাসে বলছিলাম না, যারা প্র্যাকটিস করছেন তারা হয়তো বলতে পারবেন যদি ভালোভাবে প্র্যাকটিস করে থাকেন। এখানে বলছিলাম দা টাইটেল, যখন আমরা দা টাইটেল দিব তখন কি আসবে, পোস্টের টাইটেল আসবে বা পেজের টাইটেল আসবে। সহজ কথায় যেই পেজে থাকবেন বা যেই পোস্টে থাকবেন ওইটার টাইটেলটা আসবে। আর এইখানে যখন আমরা হোয়াইল লুপের ভিতরে টাইটেলটা ইউজ করব তখন যেই পোস্টটা আসতেছে, নতুন যেটা আসতেছে বা রিপিট হচ্ছে, ওইটার টাইটেলটা আসবে। তাহলে এখানে দেখে রিলোড দেই, নিউ পোস্ট হ্যালো ওয়ার্ল্ড, আমাদের টাইটেলটাও রিপিট হচ্ছে। এখন নতুন নতুন যে পোস্টগুলো আছে ওইটার টাইটেলটা চলে আসতেছে। এখানে একটা লিঙ্ক আছে তাই না, এখন লিঙ্ক কি, হ্যালো ওয়ার্ল্ডের মধ্যেও ব্লগ পোস্ট ডট এইচটিএমএল, আবার নিউ পোস্টের মধ্যেও কি ব্লগ পোস্ট ডট এইচটিএমএল। আমরা চাচ্ছি যে যখন নিউ পোস্টে মাউসটা দেওয়া হবে তখন নিউ পোস্টের একটা লিঙ্ক আসবে, যখন হ্যালো ওয়ার্ল্ডের মধ্যে যাবে তখন ওইখানে আরেকটা লিঙ্ক আসবে। আচ্ছা, আমরা লিঙ্কটাকে ডাইনামিক করব। দেখেন আমরা কিন্তু পিএইচপি দিয়ে এইচটিএমএলটাকে এডিট করতেছি না, শুধুমাত্র লেখাগুলো ডাইনামিক্যালি আনতেছি বা নিয়ে আসতেছি। ঠিক আছে, এখানে একটা পিএইচপি দিলাম, এখানে দিলাম দা পারমালিঙ্ক। আমরা পারমালিঙ্ক চেঞ্জ করি না, ওই পারমালিঙ্ক। এখন কি আসছে, লিঙ্ক কত তারিখে আসছে, নিউ পোস্ট, তারপর এটাতে হ্যালো ওয়ার্ল্ড, দুইটা দুই রকম হয়েছে না। আবার পারমালিঙ্কটা চেঞ্জ করতে পারবো কোন জায়গা থেকে, এই পারমালিঙ্ক থেকে, যে শুধুমাত্র পোস্ট নেম আসবে। ডেট চলে গেছে, শুধুমাত্র পোস্ট নেম। বুঝতে পারছে? এটা অথর তো আর চেঞ্জ হবে না, চেঞ্জ হবে কি অথরের নাম, তাই না? এগুলো খুব সহজ, শুধু আপনার জানতে হবে নর্মালি কি বলে, দা অথর। অবশ্যই কি করবেন, এগুলো ক্লোজ করবেন। ঠিক আছে, কোনো কারণে যদি একটা ক্লোজ না করেন হয়তো বা এটাতে প্রবলেম করবে না, বাট পরেরটাতে আবার প্রবলেম করবে। আসছে, কে পোস্ট করছে, অ্যাডমিন পোস্ট করছে, অ্যাডমিন। এরপরে আছে ক্যাটাগরি, এটা একই কথা। ক্যাটাগরি দিলে আপনার এখানে যে লিঙ্কটা আছে না, এই লিঙ্কটা আর দেওয়া লাগবে না, এই লিঙ্কটার দেওয়া লাগবে না। আমরা পাশে লিখি, এখানে লিখি PHP দা ক্যাটাগরি। দা ক্যাটাগরি, এখানে একটু প্রবলেম হবে, দেখি কি প্রবলেম হয়। কি আসছে, একটা বুলেট আসছে, আনক্যাটাগরাইজ। যে আমাদের এখানে পোস্টটা আনক্যাটাগরাইজের মধ্যে আছে, পোস্টের মধ্যে শুধুমাত্র একটা ক্যাটাগরি আছে আনক্যাটাগরাইজ, এটার ভিতরেই দুইটা পোস্ট আছে, এটা আসছে, মানে নাম আমাদের ঠিকই আসছে, বাট কথা হচ্ছে এখানে একটা বুলেট আসছে। আমাদের তো এই ডিজাইনটা প্রয়োজন, তাই না? আমাদের বলে দিতে হবে যে যদি একাধিক ক্যাটাগরি থাকে তাহলে কিভাবে আসবে। ঠিক আছে, এখানে আমরা বলে দিব এটার ভিতরে যে কমা দিয়ে সেপারেট হবে। কি হবে, কমা দিয়ে সেপারেট হবে।
এটা পাশাপাশি চলে আসছে। এখন যদি আরো কোনো ক্যাটাগরি অ্যাড হয় সেটা কি হবে, কমা দিয়ে সেপারেট হবে। এতটুকু তো আমাদের HTML এর লেখা, এটা বাদ দিয়ে দিই, এখান থেকে এই পর্যন্ত বাদ দিয়ে দিলাম। এখন তো শুধুমাত্র একটা ক্যাটাগরিতে আছে, তাই না? আমাদের তো এটা ইয়া করতে হবে, আরো ক্যাটাগরি অ্যাড করলে বুঝতে পারবো যে ঠিকমতো কাজ করতেছে কিনা। ওকে, অল্প স্টেজেই এটা এডিট করি। আপডেট আসছে কমা দিয়ে। আপনি চাচ্ছেন কি হবে, যে কমা থাকবে ঠিক আছে, এর ফার্স্টে একটা স্পেস থাকবে, এর শেষে আরেকটা স্পেস থাকবে। আছে স্পেস? আচ্ছা, না আসলে প্রথম দিকে স্পেসটা না দেওয়াটাই বেস্ট, তারপরে একটা থাকবে। বিষয়টা বুঝতে পারছেন কিভাবে এডিট হচ্ছে? আচ্ছা, এখানে একটা ইমেজ আছে, ইমেজটা আমরা একটু পরে যাচ্ছি ইমেজের দিকে। আমাদের কন্টেন্টটা নিয়ে আসতে হবে, তাই না? এই লেখাটুকু নিয়ে আসতে হবে। লেখাটা কোথা থেকে আসবে? এই যে এডিটরের ভিতরে যা লেখা আছে এখান থেকে আসবে, এই তো। আচ্ছা, এখান থেকে নিয়ে আসতে হলে এই পি এর ভিতরে যতটুকু আছে ওইটা, আমরা পিটাও রাখবো না, ঠিক আছে? এই যে পি এর ভিতরে যা আছে না, পিটা অটোমেটিকলি জেনারেট হয়। আমরা এতটুকু সম্পূর্ণ কেটে দিব, কেটে দিয়ে লিখব পিএইচপি দা কন্টেন্ট। এখানে কন্টেন্ট দিলে একটু প্রবলেম হবে, দেখি কি প্রবলেম হয়। অবশ্য কন্টেন্টের যে বিষয়টা, এটাকে একটু আপডেট করা হয়েছে। আচ্ছা, নর্মালি আমরা বুঝতেছি তেমন কোনো সমস্যা হচ্ছে না, বাট সমস্যাটা কোথায় একটু দেখেন। না, সবটাই জেনারেট হয়, কিন্তু এডিটরের মধ্যে মানে ডিফল্ট ভাবে পিটা জেনারেট হয়। যেমন আমরা যখন এখানে ওই যে বোল্ড করি, তারপর H1 দেই, এগুলো জেনারেট হয় না? ওগুলো তো এখানে জেনারেট হয়। যেমন এখানে যে বোল্ড করলাম, স্ট্রং আসছে, তাই না? এগুলো জেনারেট হয়, কিন্তু আপনি যদি কোনো ট্যাগ না ইউজ করেন, কোনো কিছু ইউজ না করেন, তাহলে ওই ক্ষেত্রে পিটা জেনারেট হবে। বুঝতে পারছেন? কি হলো, যে যতটুকু আমাদের কন্টেন্ট আছে সম্পূর্ণটা এখানে চলে আসতেছে। আমরা তো এটা চাচ্ছি না, চাচ্ছি আমরা চাচ্ছি যে অল্প কিছু থাকবে, তারপরে আরো কিছু লেখা থাকবে। এখানে আমরা লিখবো পিএইচপি দা এক্সার্ট, দা এক্সার্ট। পিএইচপি দা এক্সার্ট। এখন এটা অ্যাকচুয়ালি আসতেছে কোথা থেকে? এটা হচ্ছে এইখানে আলাদা একটা কাস্টম ফিল্ড থাকে। উপরে স্ক্রিন অপশনে ক্লিক করেন, কাস্টম ফিল্ডে ক্লিক করেন, কাস্টম ফিল্ড এটাতে ক্লিক করলে নিচে দেখবেন এক্সার্ট নামে একটা অপশন অ্যাড হবে। এটা না, ও সরি, অ্যাকসেপ্টে। এখানেই ওই এইভাবে যেটা আসে এটাই কাস্টম ফিল্ডের কে অ্যাকসেপ্ট। এখান থেকে আসতেছে, যখন এখানে কোনো কন্টেন্ট না থাকে তখন ওই পোস্ট থেকে কিছু একটা লেখা ধরে, তারপর এটাকে নিয়ে আসে। সাপোজ এখানে লিখলাম আমরা ঠিক আছে, যে নর্মালি অ্যাকসেপ্ট থেকে শো করবে, যদি অ্যাকসেপ্টে কিছু না থাকে তাহলে ওই কন্টেন্ট থেকে নিয়ে আসবে। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা নিজের একটা ফাংশন বানাবো, যেটার মধ্যে এরকম আমরা বলে দিতে পারবো যে অ্যাকসেপ্ট এখানে কি হবে, যে 20টা ওয়ার্ড শো করবে, এর বেশি শো করবে না, এরকম আমরা বলে দিলেই এখানে কাজ করবে। বাট এখন সেটা কাজ করতেছে না,
স্বাভাবিক, কারণ ওদের যে বিল্ট ইন ফাংশন সেটার মধ্যে এটা বানানো নাই। আমরা যেটা বানাবো সেটার মধ্যে আমরা ওইভাবে তৈরি করে নেব। ঠিক আছে, আমি ওই যে ফার্স্টে বলছিলাম যে যারা পিএইচপিতে মানে ভালো কাজ জানে তারা নিজেরা ফাংশন বানায় ওইটা ওয়ার্ডপ্রেসে অ্যাড করতে পারবে, আর যারা কাজ না জানে তারা শুধুমাত্র তৈরি করাগুলোই ইউজ করতে পারবে। আমরা যতটুকু যেখানে যেখানে ফাংশন নিজেদের বানানো দরকার নর্মালের মধ্যে ওগুলো দেখব, অ্যাকসেপ্টও দেখব। আচ্ছা, দ্য অ্যাকসেপ্ট এটা নিয়ে আসলাম। না এখন 20টা শো করতেছে না। সেটা দেখাচ্ছি, ঠিক আছে, সেটা দেখাচ্ছি কিভাবে শো করবে। হ্যাঁ, কন্টিনিউ রিডিং এর মধ্যে লিঙ্কটা আমাদের চেঞ্জ করতে হবে, তাই না? আমরা কি করব যে এখানে এটা কি হবে, এখানে কি হবে যারা জানেন তারা বাদ, নতুন যারা, আমি অলরেডি একবার বলে আসছি যে পোস্টের লিঙ্কে যাইতে হলে কি দিতে হয়, কি ফাংশন অ্যাড করতে হয়। হ্যাঁ হ্যাঁ বলছেন, একটু সাহস করে বলেন জোরে। হ্যাঁ, পারবা লিঙ্ক, ঠিক আছে, গলা হয়ে গেছে না, সরি, দা পারমালিঙ্ক। যেটা আমি একবার বলবো সেটা মনে রাখার ট্রাই করবেন, ঠিক আছে? কি হচ্ছে যে কন্টিনিউ রিডিং এর মধ্যে গেলে আমাদের এখানে একটা রিড মোর লিংক লাগবে, এটাই শো করবে। রিলোড দেই, লিঙ্কগুলো আমাদের ডাইনামিক হয়ে গেল। নিউ পোস্ট। এখন কমেন্টস এর মধ্যে একটু বিষয় আছে। ওকে, কমেন্টস এর মধ্যে কোন লিঙ্ক দেওয়া, ব্লগ লিঙ্ক দেওয়া, তার মানে এখানে আমরা পেজ দিয়ে দিই, পারমালিঙ্কটা দিয়ে দিই। এটা আমাদের ডাইনামিক্যালি আসবে, তাই না? এখানে দেব আমরা কমেন্টস কমেন্টস পপ আপ লিঙ্ক, একটা ফাংশন। আচ্ছা, আমরা এতটুকু বাদ দিয়ে দিই, এটা বাদ দিয়ে দিতেছি আর কি, এটাও বাদ দিয়ে দিই, কারণ 24টা কমেন্টস আমাদের জানা দরকার নেই, কারণ এখানে 24টা কমেন্টস নাই। নো কমেন্টস, কারণ যখনই আমরা কমেন্টস ইউজ করবো, কমেন্টস পপ লিঙ্কটা ইউজ করবো, তখন ওখানে অটোমেটিকলি একটা কি আসবে, লিঙ্ক জেনারেট হবে, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে এখানে নো কমেন্টস আছে, সাথে অন নিউ পোস্ট কথাটা লেখা আছে। আমরা যখনই যে ফাংশনে কাজ করব ওটার ভিতরে কি কি মানে প্যারামিটার ইউজ করা যায় ওগুলো দেখব। জাস্ট ফাংশনটা লিখলেন, কোডেক্সে চলে যাবেন। এখানে কয়েকটা লেখা যায়। ফার্স্টে বলতেছে 0 1 মোর সিএসএস ক্লাসেস নান, মানে এখানে কয়টা, একটা দুইটা তিনটা চারটা 5টা প্যারামিটার ইউজ করা যায়, ঠিক আছে? এটা মানে কিভাবে কাজ করে সেটা আমরা একটু দেখি। আচ্ছা, এখানে সাপোজ এটার মধ্যে একটা কমেন্টস আমরা ফার্স্ট অ্যাড করি, তারপরে দেখি এটা কিভাবে কাজ করে। নিউ পোস্ট, এটার মধ্যে আমরা একটা কমেন্টস অ্যাড করব। কিভাবে অ্যাড করব, যে এইখানে একটা ইয়ে আছে, কমেন্টস আছে, কমেন্টস অপশন আছে, সেটার মধ্যে আমরা কিছু একটা লিখে দিব। কমেন্টস, অ্যাড কমেন্টস, হাই। তার মানে এটার মধ্যে একটা কমেন্টস আছে। এটা একটা রিলোড দেই, এটার মধ্যে একটা কমেন্টস, এটাতে একটা কমেন্টস, কারণ হ্যালো ওয়ার্ল্ডের মধ্যে ডিফল্টভাবে একটা কমেন্টস থাকে। তাহলে এক কাজ করি, এটার মধ্যে আরো একটা কমেন্টস অ্যাড করি, তাই না? এখন কয়টা আছে, এটাতে দুইটা, ওইটাতে একটা। আরেকটা আমরা পোস্ট অ্যাড করি যেটাতে শুধু মানে কোনো কমেন্টস থাকবে না।
একটা, দুইটা, তিনটা পোস্ট। একটার মধ্যে নো কমেন্টস, আরেকটার মধ্যে 2 কমেন্টস, আরেকটার মধ্যে 1 কমেন্টস। এখানে আমরা লিখলাম, দেখেন কি কি বলে দিছে। বলে দিছে 0 যদি কমেন্টস না থাকে তাহলে কি হবে, তারপরে বলে দিছে 1 যদি একটা কমেন্টস থাকে তাহলে কি হবে, আর পরে বলে দিছে যদি একের বেশি কোনো কমেন্টস থাকে তাহলে কি আসবে। এগুলো আমরা লিখবো ভিতরে। আমরা লিখলাম কোনো কমেন্ট নাই। এরপরে যখন একটা কমেন্ট থাকবে একটা কমা দিয়ে আরেকটা প্যারামিটার লিখবো। এটার মধ্যে লিখলাম সাপোজ একটা আছে, এরপর আরেকটা কমা দিলাম, এখানে আর্গুমেন্ট দিলাম, প্যারামিটারটা দিলাম যে কি আছে অনেকগুলো কমেন্টস আছে। রিলোড দেই, সেভ করছি। ও সরি, কোথায় দিলাম এটা, এটা দেবো আমরা কমেন্টস পপ আপ লিঙ্কের মধ্যে, আমরা এর মধ্যে পারমা লিঙ্কের মধ্যে দিয়ে দিচ্ছি। আচ্ছা, কোনো কমেন্টস নাই, অনেকগুলা কমেন্টস আছে, একটা কমেন্টস আছে। বিষয়টা বুঝতে পারছি কিভাবে কাজ করে। এখন অনেকগুলা জায়গায় আমি বলতেছি যে অনেকগুলো আসবে না, এখানে নাম্বার আসবে যে 2টা কমেন্ট আছে বা 3টা কমেন্ট আছে এরকম আসবে। ওইটাকে এই মানে নাম্বারটা যেটা ওইটা প্রকাশ করার জন্য পার্সেন্ট ইউজ করতে হয়, পার্সেন্ট ইউজ করতে হয়। 2টা কমেন্ট আছে, বিষয়টা ক্লিয়ার, বুঝতে পারছি ঠিক মতো। এখন কোন একটা সাইটে গেলেন, ওইখানে দেখা যাচ্ছে যে ওই লেখা আছে যে 25টি আলোচনা, ঠিক আছে, বা 25টা মন্তব্য, এরকম লেখা থাকে না, যে কোনো মন্তব্য নাই, তো লেখা যাবে না এগুলা। আচ্ছা, এখানে এই যে লেখাটা ডেট, হ্যাঁ আমি এখানে কি কি বলছি, কোনো কমেন্টস নাই, অর্থাৎ যদি 0 কমেন্টস থাকে তাহলে এই লেখাটা আসবে, ঠিক আছে। আর যদি একটা কমেন্টস থাকে তাহলে এটা আসবে। মানে প্যারামিটারগুলো, প্রথম প্যারামিটারটা হচ্ছে 0 কমেন্টের জন্য, পরবর্তীটা হচ্ছে একটা কমেন্টসের জন্য, এরপরটা হচ্ছে অনেকগুলা কমেন্টসের জন্য, হ্যাঁ, আর এরপরটা হচ্ছে ক্লাস অ্যাড করার জন্য, ঠিক আছে। আপনি যদি কোনো ক্লাস অ্যাড করতে চান, মানে এই যে লেখাটা আছে বা এই কমেন্টসটা আছে এর সামনে অথবা পিছনে যদি কোনো ক্লাস অ্যাড করতে চান এটা ডিজাইন করার জন্য, তাহলে এখানে নিউ ক্লাস দিতে পারেন, এখানে একটা ক্লাসের নাম দিতে পারেন। এর পরেরটা হচ্ছে টাইটেল, টাইটেল শো করবে কি করবে না, ঠিক আছে, টাইটেল শো করবে কি করবে না। এটা হচ্ছে সরি, এরপরটা হচ্ছে যে যদি আপনার কমেন্টসটা অফ করা থাকে তাহলে কি কোনো কিছু লেখা থাকবে কি থাকবে না, ঠিক আছে। যে এখানে বলতেছে যে ডিফল্ট ভাবে থাকে কমেন্টস অফ। এটা বিষয়টা হচ্ছে এরকম, এখানে যখন আপনি ক্লিক করেন ডিসকাশনসে, এখানে যখন ক্লিক করেন নিচে একটা অপশন আসে যে কমেন্টকে অ্যালাউ করবে কি করবে না, মানে কেউ কি কমেন্টস করতে পারবে কি পারবে না। এটাতে যদি মানে আনচেক করা থাকে যে কমেন্টস করতে পারবে না, ওই ক্ষেত্রে কি আসবে সেটা হচ্ছে একদম লাস্টেরটাতে, ঠিক আছে। এইখানে 5 নম্বরে যে মতামত করা বন্ধ বা মতামত প্রদান করা বন্ধ, নাকি বাক স্বাধীনতা নাই এটা বের। আচ্ছা, দেখি নিউ ক্লাসটা কিভাবে কাজ করে সেটা একটু দেখি। লাইন নাম্বার 24-এর সমস্যা এটা। আচ্ছা,
আচ্ছা প্রবলেমগুলো একটু দেখেন। পার্স এরর, লাইন নাম্বার, যদি পার্স এররটা থাকে তাহলে আপনার বুঝতে হবে কোনো না কোনো জায়গায় ঠিক মতো ক্লোজ করেন নাই। ঠিক আছে, যেমন আমরা এখানে যখনই আমাদের অ্যারেগুলো লেখা শেষ, মানে প্যারামিটারগুলো লেখা শেষ, তখন আমার আরেকটা কমা তো দেওয়ার প্রয়োজন নাই। ঠিক আছে, এই এর জন্য কমার জন্য প্রবলেমটা হয়েছে। অথবা এরকম হইতে পারে কোনো একটা ফাংশনের শেষে এই সেমিকোলনটা দেন নাই, এরকম হইতে পারে। এই সকল কারণে পার্স এররটা দেখায়। ক্লাস অ্যাড হয়েছে। সাপোজ আপনি একটা ডিজাইন করলেন এখানে কমেন্টসের লিঙ্ক দিয়ে, এখন ওই ডিজাইনটা করছেন আপনি একটা ক্লাসের মাধ্যমে, একটা ক্লাস অ্যাড করে। ক্লাসটা তো এখানে অ্যাড করতে হবে, তাই না? ওই ক্লাসটা অ্যাড করা হয় 4 নাম্বার প্যারামিটার দিয়ে, 1 2 3 4 নাম্বার। বিষয়টা ক্লিয়ার? আপনারা যখনই কোনো ফাংশন দেখবেন ওইটার কি কি প্যারামিটার ইউজ করা যায়, অবশ্যই এই কোডেক্সের সাথে যোগাযোগ রাখবেন। ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপার, ভালো একজন থিম ডেভেলপার হইতে হইলে অবশ্যই আপনার এই codex.wordpress.org এর সাথে যোগাযোগ থাকতে হবে রেগুলার। ঠিক আছে, এখানে তো ডাইনামিক করার কিছু নাই, আছে ইমেজটা আছে। এখন ইমেজটা সচরাচর কোথা থেকে শো করে? ইমেজটা হচ্ছে একটা ফিচারড ইমেজ, তাই না? অর্থাৎ এইখানে আপনি কোনো একটা জায়গায় ইমেজ আপলোড করবেন, তারপর এটা শো করবে, বাট এখানে তো ইমেজ আপলোড করার জায়গা নেই। এটা আমাদের ওই যে বলছিলাম যে ডিফল্ট ভাবে কিছু অপশন আছে ওয়ার্ডপ্রেসের, আর বাকিগুলো হচ্ছে থিমের সাথে। আপনি থিমের মধ্যে যেটা অ্যাড করতে চাচ্ছেন সেটা ওরা শো করবে, আর যেটা অ্যাড করতে চাচ্ছেন না সেটা ওরা শো করবে না। এখানে ওই যে functions.php নামে আমরা একটা ফাইল বানাইছিলাম না, functions.php, বলছিলাম অ্যাড থিম সাপোর্ট দিয়ে আরো অনেক কিছু হয়। এখানে আরেকটা লিখবো, অ্যাড থিম সাপোর্ট। এখানে বলে দেব পোস্ট থাম্বনেল। সরি, আসছে অপশনটা? তাহলে কি করতেছি আমরা, যে অ্যাড থিম সাপোর্ট যখন আমরা পোস্ট থাম্বনেল দিচ্ছি তখনই পোস্টের মধ্যে কিছু একটা অ্যাড করার অপশন আসতেছে, মানে ইমেজ অ্যাড করার অপশনটা আসতেছে। যখন এটা থাকবে তখন এই যে ইমেজটা আছে, ইমেজের এই যে এখানে একটা ইমেজ কল করতে পারবেন। ইমেজটা কোথায়? এটা, এই তো। এই আইএমজি ট্যাগটা টোটালটাই জেনারেট হবে একটা ফাংশনের মাধ্যমে, PHP the post thumbnail। এখানে কথা হচ্ছে যদি আমরা এই ফাংশনের মধ্যে কি ইউজ করছি, থাম্বনেলস, বাট যখন আমরা সিঙ্গেলি শো করব তখন সেটা থাম্বনেল। আছে কোনটাতে? আমরা তো ইমেজ অ্যাড করি নাই, করছি? এটার ভিতরে কিছু ইমেজ ছিল ছোট ছোট, ওইগুলো ইউজ করা যায়। হ্যাঁ, ওইটা সমস্যা নেই, ওইটা আমরা সাইজ করে নিতে পারবো। আসছে, যেটাতে ইমেজ অ্যাড করবেন ওইটাতে ইমেজটা আসবে। এখানে একটু প্রবলেম আছে। কি প্রবলেম? না, নিচের গুলোতে তো অ্যাড করি নাই। ঠিক আছে, আচ্ছা এখানে এই যে ইয়াটা আছে, লেখাটা আছে, এরপর একটা ইমেজ আসলো। ইমেজ থাকলে একটা গ্যাপ চলে আসে, তাই না? উপরে একটু গ্যাপ আছে, নিচে একটু গ্যাপ আছে, কিন্তু যেখানে ইমেজ নাই ওইখানে অবস্থা কেন? একটু সমস্যা না? আপনি যদি এরকম করেন যে এখানে অটোমেটিকলি একটা
গ্যাপ আসবে, কি কি আসবে, যে বিয়ার বিয়ার আসবে। তো দুইটা বিয়ার আসলো, এই ক্ষেত্রে এখানে একটা গ্যাপ চলে আসলো। একটা গ্যাপ কিন্তু এখানে আসছে, তাই না, যেটা আমাদের প্রয়োজন ছিল। বাট একটু ঝামেলা হয়েছে, সেটা হচ্ছে ইমেজের উপরে যদি ইমেজ থাকে তাহলে আবার গ্যাপটা খুব বেশি নিয়ে নেয়। তাহলে আমাদের এখানে একটা কন্ডিশন দেওয়া দরকার, যে যদি ইমেজ থাকে তাহলে ইমেজটা শো করবে, আর যদি না থাকে তাহলে ওই যে দুইটা ব্রেক শো করবে। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, কন্ডিশন দিতে হলে কি ইউজ করতে হয়? ইফ, ইফ এলস, ইফ দিতে হয়, তাই না, বা ইফ এলস দিয়ে আমরা কন্ডিশন ইউজ করি, তাই তো। পিএইচপি ইফ, এটার ভিতরে কিছু একটা থাকবে, তারপর ফাংশন থাকবে, আবার এলস থাকবে, ওইটার ভিতরে কিছু ফাংশন থাকবে, এই তো। এখন আমরা চাচ্ছি এই বিয়ারটা থাকবে ইমেজের নিচে এইখানে। বিষয়টা একটু খেয়াল করেন, ঠিক আছে। আমি একদম দুইভাবে দেখাবো আর কি, কন্ডিশনটা আমি দুইভাবে দেখাবো। এক হচ্ছে সম্পূর্ণটা পিএসপির ভিতরে থাকবে, আর এটা হচ্ছে পিএসপি প্লাস এইচটিএমএল দুইটাই থাকবে। আচ্ছা, এতটুকু থাকবে যদি কি থাকে, এই থাম্বনেলটা থাকে, তাই না। তাহলে এখানে আরেকটা পিএসপি দিলাম, এখানে কন্ডিশন এইটুকু নিচেটাতে নিয়ে নিলাম, যে এইখানে একটা কন্ডিশন থাকবে, ওইটা যদি ট্রু হয় তাহলে এই সেকেন্ড ব্র্যাকেট থেকে এই সেকেন্ড ব্র্যাকেট পর্যন্ত, মানে এতটুকুর ভিতরে যে এইচটিএমএল লেখাটুকু আছে ওইটা শো করবে। আবার এরপরে এই যে বিআর আছে, এটা উপরে যাবে, আর এই বিআরটা কখন শো করবে, যখন সেটা ট্রু না হবে। তাহলে এখানে আরেকটা পিএইচপি দিয়ে দিই, পিএইচপি এটা এখানে দিয়ে দিলাম, এই তো। এতটুকু বুঝতে পারছেন কি করলাম, যে ইফ যে কন্ডিশনটা ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিতে হয় ওইটা আমরা দিলাম, এরপর আবার ইলস দিলে যে সেকেন্ড ব্র্যাকেট দিতে হয় সেটা আমরা দিলাম। এখন কন্ডিশনটা কি, কন্ডিশনটা হচ্ছে ইফ হ্যাজ পোস্ট থাম্বনেল, যদি পোস্ট থাম্বনেল থাকে, হ্যাজ পোস্ট থাম্বনেল। প্রবলেম করতেছে, বলতেছে কি আনডিফাইন্ড ফাংশন হ্যাজ, ও আচ্ছা এখানে অ্যাস হবে যদি পোস্ট থাম্বনেলটা থাকে। ও সরি, হ্যাজ পোস্টেড থাম্বনেল। ওকে, বুঝতে পারছেন কোন জায়গায় সমস্যা? আমার না না, আমার নিত্যদিনের সমস্যা আর কি, স্পেলিং মিস্টেক। আচ্ছা, হ্যাজ পোস্ট থাম্বনেল, যদি পোস্টের থাম্বনেল থাকে তাহলেই এই এতটুকু শো করবে। দেখি এরকম সমস্যা, মানে পিএসপির যদি এরর আসে তাহলে ভয় পাওয়ার কিছু নাই। আচ্ছা, এখন কি হয়েছে, যে যখন ইমেজটা আসে তখন ইমেজের যে গ্যাপটা তৈরি হওয়ার কথা ওইটা আসছে, যখন নাই তখন দুটা বিয়ার আসছে। আমরা যখন জাভা স্ক্রিপ্ট বা যে কোয়েরিতে ইফটা দেখছিলাম এভাবেই তো দেখছিলাম, একটা কন্ডিশন থাকবে, ট্রু হলে একটা হবে, ফলস হলে আরেকটা হবে, এই তো। এটা হচ্ছে একভাবে লেখা, আরেকটা হচ্ছে সম্পূর্ণটা পিএইচপির ভিতরে। ওই যে আমি বলছিলাম যে আপনার অনেকের থিম দেখবেন ওইখানে সবকিছু সব পিএইচপির ভিতরে লেখা, এই তো। দেখেন এটা আমরা কমেন্টসে নিয়ে গেলাম, এই পর্যন্ত। ইমেজ টেমেজ কিছু নাই, এই একই জিনিস এখানে লিখবো, পিএইচপি ইফ
ওটার ফার্স্ট ব্র্যাকেট শুরু হলো, সেকেন্ড ব্র্যাকেট শুরু হলো, আবার এলস ওইটার সেকেন্ড ব্র্যাকেট আসলো, এই তো। এটা নিচে নিয়ে গেলাম, এইখানেও নিচে নিয়ে গেলাম। এখন এটার ভিতরে কন্ডিশন ওই যে উপরে যা লিখলাম, কি লিখছি, হ্যাজ পোস্ট থাম্বনেল। যদি পোস্টের থাম্বনেল থাকে তাহলে কি হবে, একটা ইকো হবে। তাহলে একটা ইকো হবে, কি ইকো হবে, এই যে এইচটিএমএল লেখাটুকু আছে, কন্ডিশনটা কোথায়, এটা এই তো, এখান থেকে এই পর্যন্ত টোটালটা ইকো হবে। এটার ভিতরে ইকো দিয়ে দিলাম। এখানে একটু ঝামেলা হলো, পিএইচপির ভিতরে পিএইচপি লিখতে হয় না, এটা তো আমাদের পিএইচপি ফাংশন, তাই না? এখানে আর পিএইচপি লিখবো না। এখন এতটুকু এইচটিএমএল লেখা, তাই না? এইচটিএমএলটাকে আলাদা করি, এতটুকু আলাদা করলাম। আবার এইখান থেকে এই পর্যন্ত এইচটিএমএল লেখা, এই তো, এটাকে আবার আলাদা করলাম। যেহেতু পিএইচপি লিখতে হয় না, আমরা এখানে পিএইচপিটা লিখলাম না, ঠিক আছে? আর এইটা এখানে ক্লোজ যেহেতু হচ্ছে না, ক্লোজ হচ্ছে কোথায়, ইকোটা একদম লাস্টে ক্লোজ হচ্ছে। সো এখানে কি লিখলাম, শুধুমাত্র পিএইচপির ফাংশনটা লিখলাম। এখন এইচটিএমএল এর সাথে পিএইচপি ফাংশন যোগ করতে হলে কি করতে হবে, একটা ডট দিতে হবে, আবার এখানে আরেকটা ডট দিতে হবে। এটাই আমরা কি করলাম, এক লাইনে লিখলাম, এই তো। আচ্ছা, এ যেটা আছে এখানে একটা লিংক আছে, এটার মধ্যে আমরা একটা পারমালিংক দিব, তাই না? একটা পারমালিংক দিব, একটা ফাংশন অ্যাড করব। তাহলে এই যে এইচটিএমএল লেখা এখান থেকে এই পর্যন্ত, ওইটা আমরা এখানে ক্লোজ করে দিলাম। এর পরেরটা যেটা আসবে ওইটা স্টার্ট করে দিলাম। দুইটা যোগ করার জন্য একটা ডট দিয়ে দিলাম, আরেকটা ডট দিলাম যেন মাঝখানে একটা পিএইচপি লেখা লিখতে পারি, ঠিক আছে? এখন তাহলে আরেকটা ফাংশন যেটা আমাদের জানা ছিল, কি, দা পারমালিংক, দা পারমালিংক। তাহলে কি হলো, এই টোটালটা পিএইচপির ভিতরে চলে আসলো। যদি এটা না থাকে তাহলে কি হবে, আরেকটা ইকো হবে, ইকোর ভিতরে কি হবে, দুইটা বিয়ার হবে। এই তো, এই ইকোটা আবার ক্লোজ করে দিতে হবে। আসছে? তাহলে ইমেজটাও আসলো, ইমেজ না থাকলে ব্রেকটাও আসলো। বুঝতে পারছি যে যদি আমরা চাই টোটালটা পিএইচপি করে পিএইচপির ভিতরে এইচটিএমএল লেখাটা ইকো করে দিতে পারবো, ঠিক আছে? আর যদি এভাবে লিখতে চাই যে এইচটিএমএল থাকবে ভিতরে, এইচটিএমএল থাকবে, আবার পিএইচপি বাইরে থাকবে, এভাবে লিখতে পারি, ঠিক আছে? দুইভাবে দেখলাম, আপনাদের যার যেভাবে সুবিধা হয় সেভাবে ইউজ করবেন। এতটুকু বুঝতে কারোর প্রবলেম আছে? এখন আমাদের এইটুকু ডাইনামিক করা শেষ, এই তো। বাকি আছে মেনু। মেনু সেট করতে হয় কোথা থেকে, মেনু কোথা থেকে সেট করতে হয়, উইজার থেকে মেনু সেট করতে হয়। হ্যাঁ হ্যাঁ, অ্যাপিয়ারেন্স থেকে মেনু সেট করতে হয়। অ্যাপিয়ারেন্সে তো মেনু নাই, কিভাবে সেট করব? আমাদের এখানে মেনু রেজিস্টার করতে হবে। ফার্স্টে আমাদের থিমটাকে বলতে হবে যে মেনু অ্যাড করা যাবে, ঠিক আছে? মানে ফাংশনটা ইনক্লুড করতে হবে। যখন আমরা ফাংশন.php তে লিখবো তখন আমরা লিখবো রেজিস্টার ন্যাব মেনু, মানে মেনুটা রেজিস্টার করব। এটা একটা ফাংশন, রেজিস্টার ন্যাব মেনু। একটা হচ্ছে রেজিস্টার ন্যাব মেনু, আর একটা হচ্ছে রেজিস্টার ন্যাব মেনুস। দুটা দুই রকম। যে যদি আপনি সিঙ্গুলার অ্যাড করেন তাহলে কি রকম হবে, মানে আচ্ছা ফার্স্টে আমরা একটা অ্যাড করি, তারপরে দেখাচ্ছি সেকেন্ডটা। রেজিস্টার ন্যাব মেনু, এটার ভিতরে দুইটা প্যারামিটার হবে, এটার ভিতরে দুইটা প্যারামিটার হবে।
ফার্স্টেরটাতে একটা আইডি হবে, ফার্স্টেরটাতে একটা আইডি হবে। আইডি মনে করেন দিলাম হেডার মেনু। এর পরেরটাতে একটা নাম হবে, আপনি পরেরটা না দিলেন, আমরা একটু এখানে যাই, দেখি একটা ড্যাশবোর্ডে একটা ইয়ে দিই, রিলোড দিই, অ্যাপিয়ারেন্স, ওইখানে মেনুস চলে আসছে, মেনুতে ক্লিক করি। এখানে একটা মেনু তৈরি আমরা করলাম, একটা চেকবক্স দেখতে পারতেছি, বাট এই পাশে কিছু লেখা নেই। অ্যাকচুয়ালি এটা কোথায় শো করবে লেখা আছে, এখানে কি লেখা শো করবে সেটা আপনি এখানে লিখে দিবেন, ঠিক আছে? এটা আমরা লিখলাম হেডার মেনু, আসছে হেডার মেনু। এটা একটু সুন্দর করে লিখে দিই, তাহলে যখনই কোনো একটা মেনু সেট করব ওইটা আমরা এখানে লিখে দিলাম, অ্যাড করে দিলাম। বাট আসতেছে না তো, কি করতে হবে? ওই যে আমরা একটা মেনু অ্যাড করলাম, রেজিস্টার করলাম, এই মেনুটা আমাদের এখানে কল করতে হবে। এখানে যখনই আমরা নিয়ে আসবো তখন এইখানে যে আইটেমগুলো থাকবে ওই আইটেমগুলো এখানে চলে আসবে অটোমেটিক। কিভাবে আসবে একটু দেখি। যখন আমরা রেজিস্টার করব, ঠিক আছে, যখন আমরা রেজিস্টার করব বা ফাংশন ডট পিএইচপিতে লিখবো তখন হচ্ছে রেজিস্টার ন্যাপ মেনু। যখন আমরা ওইটা শো করাবো তখন হচ্ছে ডব্লিউপি ন্যাপ মেনু। আমরা ওইটা আছে কোথায়? হেডার ডট পিএইচপিতে, হেডার ডট পিএইচপিতে আছে, এইখানে আছে, তাই না? সাপোজ এটা এইভাবে থাকলো, সমস্যা নেই, আমরা এইখানে অ্যাড করতেছি আরেকটা পিএইচপি ডব্লিউপি ন্যাপ মেনু, এটা একটা ফাংশন। এটা যদি আপনি দিয়ে রাখেন তাহলে বলবে আর্গুমেন্ট মিসিং, দেখি বলে কিনা। কিছু বলে নাই, বাট আলাদা একটা জায়গা নিয়ে নিস, এই তো স্যাম্পল পেজটা আছে আর হোম পেজটা আছে। যেহেতু এখানে একটা মেনু আমাদের, সো একটাই শো করতেছে। আরেকটা অ্যাড করি, আইটেম অ্যাড করি, হয়েছে, তিনটা হয়ে গেছে। অ্যাকচুয়ালি এটা প্রপার ওয়ে না। কি করতে হবে? আমাদের একদম বলে দিতে হবে যদি এখানে 10টা মেনু থাকে তাহলে কোনটা এখানে শো করবে সেটা আমাদের বলে দিতে হবে। এটা আমরা ইয়া করি, এখানে ন্যাব মেনুর ভিতরে একটা অ্যারে দিতে হবে, কারণ এটার ভিতরে অনেকগুলো প্যারামিটার হবে, ঠিক আছে, অনেকগুলো কন্ডিশন থাকবে। আচ্ছা, অ্যারের ভিতরে আমরা এভাবে লিখব, আচ্ছা অ্যারেটা কিভাবে ইউজ করে দেখাইছিলাম। আচ্ছা, তাহলে আমরা এক কাজ করি, পিএইচপিতে অ্যারেটা ফার্স্টে দেখি, তারপরে এখানে আসি নাকি। এটা তো দেখলাম, তাই না? এটা বাদ, এখানে একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলের নাম দিলাম সাপোজ অ্যারে, একটা ভেরিয়েবলের নাম দিলাম অ্যারে, এটার একটা ভ্যালু দিলাম অ্যারে, এটার ভিতরে অ্যারে দিয়ে আমরা এখানে ধরেন কিছু ওইটার ভ্যালু লিখবো, কিছু 1 2 3। এখানে আমরা ইকো করতেছি এই ভ্যালুটা, এখানে একটু প্রবলেম শো করবে, আমরা এখানে যাই, কি বলতেছে? বলতেছে অ্যারে,
এটা কেন বলতেছে যে আপনি যেই ইয়াটা মানে যেই ভেরিয়েবলটা ইকো করছেন ওটার মধ্যে অ্যারে আছে, বাট কোনটা শো করতে হবে সেটা কিন্তু বলা নাই। ঠিক আছে, ওইটা আপনি থার্ড ব্র্যাকেট দিয়ে বলে দিলেন যে কোনটা শো করবে, 2 নাম্বারটা শো করবে, কারণ অ্যারেটা আমরা জানি 0 থেকে স্টার্ট হয়, তাই না? 2 নাম্বারটা শো করলো কিসের মাধ্যমে? 1 এর মাধ্যমে। আমরা চাচ্ছি যে এইটা শো এইভাবে করবে না, এটা শো করবে এরকম করলে, অথবা হোম। যখন আমরা এটার ভিতরে হোম লিখব তখন শো করবে কি 2, তখন আমাদের এই 2টা শো করবে। এটা করার জন্য যেটা করতে হবে, আপনি এই যে এখানে যে ভ্যালুগুলো আছে বা যে মানগুলো আছে প্রত্যেকটার আলাদা আলাদা নাম দিতে হবে। নামগুলো দিতে হলে এইভাবে দিতে হয়, ইনভার্টেড কমা ইকুয়াল এরকম। ঠিক আছে, সরি এখানে স্পেস হবে না। ঠিক আছে, এখন প্রত্যেকটার মধ্যেই আমরা এভাবে দিয়ে দিতে পারি। যেমন ডিফল্ট ভাবে কি থাকে, এটা থাকে 0, এটা থাকে 1, এটা থাকে 2। এটা আমরা কি করতেছি, এই 1টাকে আমরা বাদ দিয়ে বা 0টাকে আমরা বাদ দিয়ে দিতেছি। সাপোজ অফিস, অফিস হোম এখানে দিলাম, কি দেওয়া যায়, থাক বাসা ক্লাস। আচ্ছা, বলেছি যখন হোম থাকবে তখন শো করবে কি 2, 2 শো করতেছে। আমরা চাচ্ছি এখানে কি করবে, 3 শো করবে। কি দিতেছি, এইভাবে হচ্ছে কি যে অ্যারের যে মানগুলো আছে ওইটার আলাদা আলাদা একটা নাম দেওয়া যায়। এটা বুঝতে পারছি তো, যে অ্যারের নামগুলো দেওয়া যায়, এটাই আমরা এখানে ইউজ করতেছি। header.php এখানে ওইরকম ফাংশন তৈরি করা আছে যেটার মধ্যে যে অ্যারেটা আছে এর ভিতরে নাম দেওয়া আছে। এখন ওই নামগুলো দিয়ে চেঞ্জ করা যাবে। ঠিক আছে, আমরা রিপ্লেস করতেছি, কি রিপ্লেস করতেছি, এখানে বলতেছি আমরা থিম লোকেশন, থিম লোকেশন। ঠিক আছে, কি হবে, থিম লোকেশন যেটা ডিফল্ট ভাবে সেট করা আছে ওইটা আমরা রিপ্লেস করতেছি কিসের মাধ্যমে, এখানে আমরা একটা মেনু তৈরি করে আসছি না functions.php তে, একটা আইডি দিছিলাম, আইডিটা দিছি আমরা এখানে এটা মানে কল করার জন্য, বিভিন্ন জায়গায় কল করার জন্য থিম লোকেশন দিয়ে ওই আইডিটা কল করে দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে প্রপার ওয়ে, থিম লোকেশন দিয়ে দিলাম। এখানে যাই, একই জিনিস আসতেছে। এখন ইন্সপেক্ট এলিমেন্টে যাই, ডিজাইন তো আর আসতেছে না, আসতেছে আমরা, হ্যাঁ এটা একটা ইউএল। আচ্ছা, এখানে 2টা ইউএল থাকার কথা না, হ্যাঁ এটা একটা ইউএল, পাশাপাশি আরেকটা আসছে কি মেন মেনু 1 কন্টেইনার, তাই না? মেন মেনু 1 কন্টেইনার আসছে, তারপর আসছে ইউএল। তার মানে যেহেতু আলাদা একটা কন্টেইনার আসতেছে, সো আমরা কি করব, এই যে টেমপ্লেট মেনু এটার বাইরে আমরা লিখব, এই পিএইচপিটা লিখব এই ডিবের বাইরে। এই তো, বাইরে নিয়ে আসলে আবার ডিজাইন পাবে না, অনেক ঝামেলা। এটা বাইরে নিয়ে আসলাম, আমাদের লিস্ট আসবে ঠিকই, বাট ডিজাইন আসবে না। লিস্ট আসছে, এই তো ডিজাইন আসতেছে না। কি করতে হবে, এই ডিজাইনটা নিয়ে আসতে হবে, বলে দিতে হবে একটা কন্টেইনার থাকবে, মেনুটা আসবে একটা কন্টেইনারের মাধ্যমে, যেটা আমাদের এখানে ডিপ দেখছিলাম, তাই না?
ডিভ অথবা নেভ। এখানে ডিভ দিলে অবশ্য কাজ করে না, ঠিক আছে। আমরা কন্টেনার না দিয়ে ওদের যে ডিভটা আছে, ডিভের মধ্যে একটা আইডি আছে, আমরা এই আইডিটা ইউজ করতে পারি। কিভাবে? কন্টেনারের আইডি, সরি কন্টেনারের আইডি কি হবে? এই নামটা হবে। এখানে যাই, আসছে ডিজাইন কিভাবে আসছে? আমরা ওই কন্টেনারের একটা আইডি ইউজ করছে, তার মানে এখন একই স্টাইল রিপিট হবে। দেখেন ওদের যে ডিপটা আছে এটা, ওদের ডিপের মধ্যে যে আইডি ইউজ করা আছে আমাদেরটাতেও একই আইডি ইউজ করা। এরপরে মেনু। সো এতটুকু আর আমাদের প্রয়োজন নাই। এখন দেখেন আমাদের ডাইনামিক মেনু চলে আসছে। এখানে আরো অনেক বিষয় আছে, মেনু অনেক ব্যাপক একটা বিষয়, ঠিক আছে। আমরা সংক্ষেপে দেখাই দিলাম। মেনুর আরো কি কি আছে ওইটা একটু দেখি। ওই ফাংশনটা লিখে সার্চ দিলে সরাসরি কোডেক্সটাই ফার্স্টে আসবে। এখানে আমরা চাইলে একটা মেনুর যে কন্টেনার যে ডিপটা আছে, ডিপটা ডিফল্ট ভাবে ডিপ থাকে, আমরা এটাকে চেঞ্জ করতে পারবো, ন্যাবে নিয়ে আসতে পারবো, ডিপটাকে ন্যাব বানাতে পারবো। বাট সেকশন দিলে কাজ করবে না, ঠিক আছে। কিছু কিছু ইয়ে আছে এটার মধ্যে। কন্টেনার ক্লাস আমরা চাইলে যে কন্টেনারটা অ্যাড করছি ওটার মধ্যে যেমন আইডি ইউজ করছে না, ওই একইভাবে আমরা ক্লাস অ্যাড করতে পারবো। তারপর আছে ম্যানো ক্লাস, ম্যানো আইডি, ইকো, মোটামুটি আরও অনেক কিছু আছে। সেটা আমরা পরবর্তীতে যে যখন আমরা একটু অ্যাডভান্স লেভেলের একটা থিম ডেভেলপ করব তখন এগুলো আরও ব্যাপকভাবে দেখব, ঠিক আছে। এটা এই কারণেই দেখছে, আপনি একটা ডিজাইন করলেন, ডিজাইনের মধ্যে যে ইউএলটা আছে ইউএলের মধ্যে একটা ক্লাস অ্যাড করা আছে। ওই ক্ষেত্রে সাপোজ এই যে ইউএলটা আছে এখানে কি একটা ক্লাস অ্যাড করা আছে না, নাম কি ম্যানো। আমরা চাচ্ছি এখানে আমাদের নতুন একটা ক্লাস অ্যাড হবে। যখন ইউএল এ ক্লাস অ্যাড করবেন তখন সেটা হচ্ছে ম্যানো ক্লাস। যখন ইউএল এ ক্লাস অ্যাড করবেন তখন সেটা ম্যানো ক্লাস। হেডার মেনু, এটা রিলোড দেন। আসছে হেডার মেনু। যখন ইউএল এ আইডি ইউজ করবেন তখন সেটা ম্যানো আইডি, ঠিক আছে। এখানে সিরিয়াল আগে পরে হইতেই পারে, সমস্যা নেই, এটা নিয়ে টেনশনের কিছু নাই। আচ্ছা, ম্যানো আইডি সাপোজ হেডার মেনু আইডি। এগুলো প্রয়োজন হচ্ছে আপনি যখনই আপনার থিম ডেভেলপ করবেন, যে এইচটিএমএল থেকে করবেন ওটার ভিতরে থাকতেই পারে, স্বাভাবিক ক্লাস অ্যাড করা থাকতেই পারে, ওগুলো আপনার চেঞ্জ করতে হবে, মানে ওই ক্লাসগুলো এখানে অ্যাড করতে হবে, ঠিক আছে। এই কারণে এইগুলো আপনার জানা দরকার। যেমন কন্টেনারের আইডি দিলাম, আমরা কন্টেনার ক্লাস আমরা অ্যাড করতে পারবো। হেডার মেনু কন্টেনার টেমপ্লেট মেনু, তারপর আছে আইডি আমরা এখানে ইউজ করছি। এইভাবে এইখানে যে ইয়াগুলো আছে প্রত্যেকটা আমরা নিজেরা খুব ভালোভাবে দেখবো যে কোনটা কিভাবে ইউজ করা হয়। আফটার বিফোর সব ইউজই দেখবো পরবর্তী ক্লাসে আস্তে আস্তে। মেনু আমাদের ডাইনামিক হয়ে গেল। এখন সাইড বারটা ডাইনামিক করতে হবে। ও এখানে আরেকটা জিনিস ছিল, ডেট। দা টাইম, টাইম অথবা দা ডেট দেওয়া যায়। এটার ভিতরে আপনার লিখতে হবে। আচ্ছা, এটা কিভাবে শো করে সেটা একটু দেখাই। এটা অন্য এক জায়গায় ইউজ করি, সাপোজ অথরের লাস্টে বা অথরের ফার্স্টে স্ট্রং এর এখানে জাস্ট দেখি যে কিভাবে কাজ করে। পিএইচপি
দ্য টাইম। দ্য ডেট দিই, একই, মানে দুইটা প্রায় সেম কাজ করে। এখানে লিখলাম ওর ডেট আসবে, মান্থ আসবে, ওয়াই আসবে। ডেট, মান্থ, ইয়ার আসছে। আমরা এখানে কি ইউজ করছি? মান্থ, কিন্তু এটা তো আমাদের ডেট দেওয়া দরকার ছিল না। আচ্ছা, এখানে ডেটটা ইউজ করলাম। আবার নিচে যেখানে কি করলাম যে ডি দিলাম, এম দিলাম, ওয়াই দিলাম, প্রত্যেকটার মধ্যে আমরা চাচ্ছি একটা হাইপেন আসবে। তার মানে ডি, এম, ওয়াই এগুলাকে ধরতেছে ওই মান্থ, ডেট এবং ইয়ার হিসাবে, আর পরবর্তী ভিতরে যা লিখতেছে ওইটা স্টেবল হিসাবে ধরতেছে। ঠিক আছে, এটা ডেট আসলো, এখানে মান্থ আসবে। আমরা তো এখানে লিখলাম সাপোজ পিএইচপি, বুঝতে পারছেন? ডেট এবং টাইম দুটা কিন্তু প্রায় একইভাবে কাজ করে। কোথায় ছিলাম? এখানে। এখানে কি আসবে? মান্থ আসবে, তাই না? বাট মান্থ দিলে তো এখানে সংখ্যা আসবে, আমার তো সংখ্যা দরকার নাই। আমার কি দরকার? নাম দরকার। এখানে আমরা লিখব ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার, ডিফারেন্সটা এতটুকু, মোটামুটি অনেক। আচ্ছা, যাই হোক, এরপরে এটারে আরো অনেকভাবে ইউজ করা যায়, সেটা আমরা দেখবো আস্তে আস্তে। হ্যাঁ হ্যাঁ, এক একটা এক এক রকম। ঠিক আছে, এখানে দেখেন 17 নভেম্বর, এই দুটা তো আজকে আমরা পাবলিশ করছি, তাই না? ওইটা কবে করছি? ডেট চেঞ্জ হয়েছে। আচ্ছা, এখন এরকম করতে পারেন, দা টাইম, কোনটা কিভাবে কাজ করে সেটা দেখতে পারেন। আমরা দুইটা দেখলাম, আরেকটা দেখবো আমরা, ডেট ফরম্যাট। আচ্ছা, এখানে আছে ডেট ফরম্যাট ওয়ার্ডপ্রেস। এখানে গেলে দেখতে পারবো যে কোনটা কি লিখলে কি শো করে। ঠিক আছে, যে আই দিয়ে কিভাবে শো করে, ডি দিয়ে কিভাবে শো করে, এম দিয়ে কিভাবে শো করে। ঠিক আছে, 12 মাস এম, ক্যাপিটাল লেটার দিলে এভাবে আসে। আপনি যদি সম্পূর্ণ নাম চান তাহলে কি করতে হবে? এফ দিতে হবে। যে এখানে কি আছে, আমরা যখনই এম ইউজ করছি, ক্যাপিটাল লেটার এম, তখন সেটা নভেম্বর মানে নব পর্যন্ত আসছে, মানে 3টা আলফাবেট আসছে। আপনি যাচ্ছেন সম্পূর্ণ নাম আসবে, ওই ক্ষেত্রে কি ইউজ করতে হবে? ওই ক্ষেত্রে এফ ইউজ করতে হবে। আসছে? বুঝতে পারছে? ডেট ফরম্যাটটা এই কারণে দেখাই দিলাম, এটা হয়তো বা পরবর্তীতে আপনাদের খুব বেশি নাও আসতে পারে, মানে ক্লাসের মধ্যে নাও আসতে পারে, বাট কাজের মধ্যে এটা প্রতিবারই আসবে। এক এক ট্যাবলেটের মধ্যে এক একভাবে, যেভাবে আসুক না কেন আপনারা যেন ওটা মানে অ্যাড করতে পারেন, এই কারণে দেখাই দিলাম। এখান থেকে অবশ্যই ডেট ফরম্যাটিংয়ে গেলে আপনি খুব সুন্দরভাবে পাবেন। Okay. এইখানে একটা লিংক আসতেছে, এটা কোথা থেকে আসতেছে? ও আচ্ছা, পার্মালিংকটা কি কিছু করছিলাম নাকি? The permalink title is to
আসলে তো সব জায়গায় আসার কথা। ও আচ্ছা, এটা মেবি ওই যে ইমেজ অ্যাড করছে না, ইমেজ ট্যাগটা হয়তো বা বাদ পড়ে গেছে। দ্য পারমালিঙ্ক, এটা তো ক্লোজ হয়েছে। আরেকটাতে ইমেজ অ্যাড করে দেখি, ইমেজ অ্যাড করলে প্রবলেমটা হয় কিনা। তার মানে ওই যে কন্ডিশন ইউজ করছে না, এখানে সমস্যা। হ্যাজ পোস্ট থাম্বনেল ইকো হবে এইচআরএফ এর ভিতরে, এটা ঠিক আছে, এতটুকু ঠিক আছে। কোন জায়গায়? এইচআরএফ বুঝতেছি না। আচ্ছা দাঁড়া, কি করতেছি আমি, এদিকে একটু খেয়াল করেন। এটা হচ্ছে এইচটিএমএল, তাই তো? এটা গেল একটা ডট, তারপর আবার আরেকটা ডট, তার মানে দুই, এটার সাথে ওইটা অ্যাড করলাম, এই পর্যন্ত শেষ হয়ে গেল। সমস্যা কোথায়? স্টেটমেন্ট ক্লোজ করে নেই। আচ্ছা দাঁড়ান, এখানে একটু দেখি, ইন্সপেক্ট এলিমেন্ট একটু দেখি যে ওদের কোন জায়গায় প্রবলেমটা হয়েছে। ইমেজ, এখানে সমস্যা। ও আচ্ছা, ওই লিঙ্কের সমস্যা। এখানে তো ঠিকই আছে। লিঙ্কটা ডাবল কোটেশন ছাড়া ইউজ করছি, এই যে ডাবল অথবা সিঙ্গেল কোটেশন। এখানে যখন
সিঙ্গেল কোটেশনটা দিতেছি, ঠিক আছে? সিঙ্গেল কোটেশনের ভিতরে যদি ডাবল কোটেশন থাকে তাহলে ওইটা হচ্ছে আপনি এইচটিএমএল লেখা, বুঝতে পারছেন? আমরা ওই আগের যে ইয়াটা আছে, লজিকটা আছে, ওইটা আমরা দেখতেছি আর কি, ওইটা ইউজ করলাম। এর পরেরটাতে এটাতে সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, এটা দেখবো না পরে, সবই ঠিক ছিল। সেই এটা কি এইমাত্র শো করছে না? এতক্ষণ তো ঠিক ছিল, হয়তো কোনো কিছু মিসিং হয়ে গেছে, বাট মিসিং হওয়ার তো কথা না, যা দেখতেছি সবই ঠিক আছে। যাই হোক, সমস্যা নেই। এটা হচ্ছে যে আপনার লাইসেন্স কির মতো, সবারটাতে ঠিক থাকে, আপনারটাতে ঠিক নেই। আচ্ছা, এটা দেখবো, ঠিক আছে? এর পরবর্তী ক্লাসে আবার দেখবো যদি কোনো সমস্যা থেকে থাকে। এখানে মোটামুটি সবই ডাইনামিক, শুধুমাত্র বাকি আছে এটা সাইডবার। সাইডবারটা আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজটা আছে, তাই না? সাইডবারটা শুধু আজকে রেজিস্টার করে শেষ করে দেব। একইভাবে যেমন এখানে আমাদের উইজেট নাই, বা উইজেটটা এখানে নাই, এটা নিয়ে আসার জন্য যেটা করতে হবে, সাইডবারটা রেজিস্টার করতে হবে। এটা একটা ফাংশন, রেজিস্টার সাইডবার। অটোমেটিক্যালি চলে আসছে, একটা সাইডবারও চলে আসছে, বাট এটা প্রপার ওয়ে না। কি করতে হবে? কারণ আমাদের বলতে হবে যে একটা সাইডবার রেজিস্টার হবে, সাইডবারে একটা আইডি থাকবে, তারপর এটা একটা নাম থাকবে, তারপর একটা ডেসক্রিপশন থাকবে, এগুলো বলতে হবে না? এটার ভিতরে একটা অ্যারে হবে।